একটা দেশ কি 4 দিনে বদলে যেতে পারে? সাধারণত পারে না, কিন্তু 23 থেকে 26 জুন 2026 এই 4 দিন বাংলাদেশের জন্য সাধারণ কোনো দিন ছিল না। প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিংয়ে গেছেন, চীনের গ্রেট হল অব দ্য পিপলে গার্ড অব অনার পেয়েছেন, 21 বার তোপধ্বনিতে স্বাগত জানানো হয়েছে। কিন্তু এই সম্মান কেন? আর এই সফরে বাংলাদেশ আসলে কি পেয়েছে? আর কোথায় কোথায় সমাধান না হলে বড় বিপদ আসতে পারে? আজকে সেই হিসেবটাই মেলাবো শুরু থেকে শেষ পর্যন্ত। আজকের ভিডিওতে আপনি জানবেন প্রথমত এই সফরে মোট কতটি চুক্তি হয়েছে এবং সেগুলোর ভেতরে কোনটি বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত তিস্তা মহাপরিকল্পনায় কি হলো? এটা কি শুধু কথাবার্তায় আটকে আছে নাকি সত্যি এগিয়েছে? তৃতীয়ত বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন যুদ্ধ বিমান আসছে কিনা, যে টেন্সি নিয়ে আসল সত্যটা কি? আর চতুর্থত এই সফরের ভূ রাজনৈতিক প্রভাব, ভারত আমেরিকা আর চীনের চাওয়া কোথায় গিয়ে মিলেছে আর কোথায় সংঘাত। ধরুন আপনি একটা বড় ব্যবসায়ী চুক্তি করতে গেলেন, ফিরে এলেন হাতে অনেক কাগজপত্র নিয়ে, কিন্তু প্রশ্ন হলো এই কাগজপত্র মানে টাকা নাকি শুধু প্রতিশ্রুতি? আজকে সেটাই বুঝবো। তো চলুন শুরু করা যাক। আমার বন্ধু জাদু জানে। প্রধানমন্ত্রী তারেক রহমান ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার মাত্র 4 মাসের মাথায় তার প্রথম বিদেশ সফরেই বেছে নিয়েছেন মালয়েশিয়া এবং চীনকে। প্রথমে মালয়েশিয়া, তারপর দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামে সামার দাভোস, এরপর সরাসরি বেইজিং পৌঁছানোর পর চাওয়াং রেলওয়ে স্টেশন তাকে রেড কার্পেট অভ্যর্থনা দেওয়া হলো। কিন্তু এই সফরটা শুধু কূটনৈতিক শিষ্টাচার নয়, বাংলাদেশের 3টি প্রধান চাহিদা নিয়ে এই সফরের এজেন্ডা তৈরি হয়েছে। বিনিয়োগ, কারণ কর্মসংস্থান এখন দেশের অন্যতম বড় সংকট। অবকাঠামো, কারণ এক্ষেত্রে চীন আমাদের প্রধান অংশীদার। এবং আর্থিক সহায়তা, যেখানে ঢাকা প্রায় $6 বিলিয়ন সমর্থন প্রত্যাশা করে। অর্থাৎ এই সফর ছিল প্রয়োজনের সফর, সম্মানের পাশাপাশি বাস্তবতার হিসাবও ছিল। এখন প্রশ্ন হচ্ছে কেন এটা দরকার ছিল? 2010 সাল থেকে টানা 16 বছরে চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। এই সম্পর্ক শুধু কেনা বেচা নয়, এর ভেতরে রয়েছে রাস্তা, সেতু, বন্দর, বিদ্যুৎ কেন্দ্র। 2024 সালের ডিসেম্বর থেকে চীন বাংলাদেশের 100% পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছে। এখন প্রশ্ন আসে, তাহলে চাপটা কোথায়? চাপ হলো এই, বাংলাদেশ চীন থেকে প্রতি বছর প্রায় $16 বিলিয়ন পণ্য আমদানি করে আর রপ্তানি করে মাত্র $1.5 বিলিয়ন মতো। অর্থাৎ বাণিজ্য ঘাটতি বিশাল। আগের হাসিনা সরকারের সময়েও চীন সফরে বাংলাদেশ $5 বিলিয়ন বাজেট সহায়তা আশা করেছিল, কিন্তু পেয়েছিল মাত্র $136 মিলিয়ন সমপরিমাণ। এই ইতিহাস মাথায় রেখে তারেক রহমান বেইজিং গিয়েছেন। প্রত্যাশা বড়, কিন্তু বাস্তবতার দেয়ালটাও উঁচু। 25 জুন গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়ং এর সাথে আনুষ্ঠানিক বৈঠকে মোট 13টি সমঝোতা স্মারক এবং 2টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিগুলোর মধ্যে রয়েছে বিনিয়োগ সহযোগিতা, সবুজ জ্বালানি, বৈদ্যুতিক যানবাহন, বন্দর আধুনিকায়ন এবং শিল্প পার্ক। এই সফরে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে, যা দুই দেশের রাজনৈতিক সম্পর্ককে একটি নতুন প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছে। এছাড়া নীলফামারীতে 1000 শয্যার বাংলাদেশ চীন মৈত্রী হাসপাতাল নির্মাণের চীনের অনুদান সহায়তার বিষয়টিও এই সফরের চূড়ান্ত পথে গিয়েছে। পাশাপাশি মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পে চীনের সাথে চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় ভারতের আপত্তিতে যে প্রকল্প থমকে ছিল, আর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে চীনের গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটি জাতিসংঘের এসডিজি বাস্তবায়নের চীনা প্ল্যাটফর্ম, যেখানে ইতিমধ্যে 82টি দেশ রয়েছে। এবার আসি সবচেয়ে আলোচিত বিষয়ে, তিস্তা। 25 জুন বেইজিংয়ের রাষ্ট্রীয়
দিও ইয়াওতে অতিথি ভবনে চীনের পানি সম্পদ মন্ত্রী লি গুয়াং সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেছেন। বৈঠকে তিস্তা সহ বাংলাদেশের একাধিক নদীর ব্যবস্থাপনায় সহযোগিতার বিষয়ে দুই পক্ষের মধ্যে ঐক্যমত হয়েছে। তিস্তা মহাপরিকল্পনাটি আসলে কতটা বড়? এই প্রকল্পে রয়েছে 108 কিলোমিটার নদী খনন, দুই পারে 173 কিলোমিটার তীর রক্ষা, স্যাটেলাইট শহর নির্মাণ, বালু সরিয়ে কৃষিজমি উদ্ধার এবং সর্বোচ্চ হিসাবে 7 থেকে 10 লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ। কিন্তু সততার সাথে বলতে হবে, এই সফরে তিস্তা নিয়ে মূলত সম্ভাব্য পর্যায়ের আলোচনা হয়েছে, অর্থায়নের চুক্তি হয়নি। কারণটা স্পষ্ট, প্রকল্পটির ভূ রাজনৈতিক সংবেদনশীলতা এবং ভারতের আপত্তি এখানে বড় বাধা হয়ে আছে। অর্থাৎ তিস্তায় সুখবর আছে, কিন্তু সেটা এখনো প্রতিশ্রুতির পর্যায়ে বাস্তবায়ন নয়। এবার সবচেয়ে আলোড়ন তোলা প্রশ্নে আসা যাক, বাংলাদেশ বিমান বাহিনীতে কি সত্যি চীনা যুদ্ধ বিমান আসছে? বাংলাদেশ 24টি চীনের Z-10CE মাল্টিরোল যুদ্ধ বিমান কেনার পরিকল্পনায় এগিয়েছিল। এই সিদ্ধান্ত তারেক রহমানের চীনা সফরের একটি গুরুত্বপূর্ণ সামরিক মাত্রা হিসেবে উঠে এসেছে। একটি সিনিয়র সরকারি কর্মকর্তা জানিয়েছেন, আগস্ট 2026-এর মধ্যে চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যমাত্রা রয়েছে এবং প্রতিটি বিমানের মূল্য প্রায় $4 কোটি। চীনের Z-10C কেন এতটা আলোচিত? বাংলাদেশ হবে পাকিস্তানের পরে দ্বিতীয় দেশ যারা এই বিমান পরিচালনা করবে। Z-10C চীনের উন্নত Z-10C এর রপ্তানিকারক সংস্করণ। এটি একটি চতুর্থ প্রজন্মের উন্নত মাল্টিরোল যুদ্ধ বিমান, যার সক্ষমতা বাংলাদেশের বর্তমান বহরের চেয়ে বহুগুণ বেশি। একটু বড় প্রেক্ষাপটে বুঝুন, বাংলাদেশ বিমান বাহিনীর এখন যে F-7 যুদ্ধ বিমানগুলো রয়েছে সেগুলো চীনের 1960-এর দশকের প্রযুক্তির। Z-10CE হলো 2020-এর দশকের প্রযুক্তি। পার্থক্যটা বোঝানোর জন্য বলা যায়, ধরুন আপনার বাড়িতে পুরনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেলিভিশন আছে আর এবার 8K OLED টিভি আসছে, ঠিক সেই ধরনের পার্থক্য। কিন্তু এই সফরকে সবাই ভালো চোখে দেখছে না। বিশ্লেষকরা বলছেন যে Z-10C চুক্তি এবং ড্রোন প্রযুক্তির সহযোগিতা ওয়াশিংটনের ইন্দো প্যাসিফিক কৌশলকে দুর্বল করতে পারে এবং নয়াদিল্লিতে উদ্বেগ বাড়ছে, বিশেষত ভারতের কৌশলগতভাবে সংবেদনশীল শিলিগুড়ি করিডোরের কাছাকাছিতে উন্নত বিমান মোতায়েনের বিষয়টি নিয়ে। দ্য ডেইলি স্টারের বিশ্লেষক এম হুমায়ুন কবির, যিনি বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সভাপতি এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত, সতর্ক করে বলেছেন, বেইজিংয়ে চুক্তি হয় কিন্তু সেগুলো বাস্তবায়ন নির্ভর করে দেশে ফিরে কতটা প্রাতিষ্ঠানিক সক্ষমতা আছে তার উপর। আমলাতান্ত্রিক ধীরগতি এবং বাস্তবায়নের দুর্বলতা না কাটলে কোনো চুক্তি পূর্ণ সম্ভাবনায় পৌঁছাবে না। ভারতের প্রতিক্রিয়া নিয়েও ভাবতে হবে। 1996 সালের গঙ্গায় পানি চুক্তির ডিসেম্বর 2026-এ মেয়াদ শেষ হয়েছে। নতুন চুক্তির আলোচনা অপরিহার্য। তিস্তা চুক্তিও এখন ঝুলছে। এই পরিস্থিতিতে ঢাকা যদি বেইজিংয়ের সাথে তিস্তায় এগিয়ে যায়, তাহলে নয়াদিল্লির সাথে জলসম্পদ আলোচনায় জটিলতা আরও বাড়তে পারে। তাহলে বাংলাদেশের কৌশলটা আসলে কি? ভিয়েতনামের উদাহরণ এখানে প্রাসঙ্গিক। ভিয়েতনাম একই সাথে আমেরিকার সাথে ঘনিষ্ঠ নিরাপত্তা সম্পর্ক রাখে এবং চীনের বিনিয়োগকে স্বাগত জানায়। তারা এটা পারে কারণ তাদের নিজস্ব প্রাতিষ্ঠানিক সক্ষমতা শক্তিশালী। বাংলাদেশ চাইছে একটি মাল্টি ফোর্স কৌশল, চীন, আমেরিকা, ভারত, জাপান, কাউকে একেবারে প্রাধান্য না দিয়ে সব দিক থেকে সুবিধা নেওয়া। উদাহরণ হিসেবে বলা যায়, তিস্তা প্রকল্পে কিছু বিশেষজ্ঞ পরামর্শ দিচ্ছেন চীনের পাশাপাশি জাপানকেও যুক্ত করতে, যাতে প্রকল্পটি একটি নিরাপদ ভূ রাজনৈতিক ভারসাম্যে থাকে। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য ইতালির লিওনার্দো এসপি এর সাথে ইউরোফাইটার টাইফুন কেনার লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষরিত হয়েছে ডিসেম্বর 2025-এ। চীনের Z-10C চীন থেকে, ইউরোফাইটার ইউরোপ থেকে, এই দুটো একসাথে নেওয়ার চেষ্টা করছে, যেটা বোঝাচ্ছে বাংলাদেশ কোনো একটা পক্ষের ঘরে বন্দি থাকতে রাজি নয়। তাই এই সফরের ফলাফল একটি বাক্যে বলতে হলে, বাংলাদেশ অনেক দরজা খুলছে, কিন্তু দরজার ওপারে কতটুকু পৌঁছাতে পারবে সেটাই এখন আসল পরীক্ষা। 2026-27 অর্থ বছরে বাংলাদেশের প্রতিরক্ষা উন্নয়ন বরাদ্দ
৭৬% বেড়েছে। যে 10CE চুক্তি আগস্টের সম্ভাব্য। তিস্তায় কারিগরি সহযোগিতায় ঐক্যমত হয়েছে, মোংলা বন্দর এগিয়েছে, হাসপাতাল চুক্তি হয়েছে, কিন্তু বাস্তবায়নের সময়সীমা, অর্থায়নের নিশ্চয়তা এবং ভূরাজনৈতিক চাপের মাঝে টিকে থাকা, এই তিনটি এখন বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এখানেই একটা পুরনো প্রবাদ মনে পড়ে, চুক্তি হলো বীজ, বাস্তবায়ন হলো ফসল। বীজ বোনা হয়েছে, এখন মাটি প্রস্তুত কিনা সেটাই দেখার পালা। আপনার কাছে প্রশ্ন রেখে যাচ্ছি, বাংলাদেশ কি সত্যিকারের কৌশলগত স্বাধীনতা অর্জন করতে পারবে, নাকি বড় কোনো শক্তিগুলোর মধ্যে কোনো না কোনো একটা মধ্যাকর্ষণে টেনে যাবে? এই প্রশ্নের উত্তর তৈরি হচ্ছে এখনই আমাদের চোখের সামনেই।